শুভ সময় প্রিয় শ্রোতামণ্ডলী, আপনারা শুনছেন মহিউদ্দিন মোহাম্মদ রচিত মূর্তিভাঙা প্রকল্প গ্রন্থের দ্বিতীয় অংশ ৬। বঙ্গ এমন এক এলাকা যেখানে তার নিজ ঘরের বাদ্যযন্ত্রে অন্য এলাকার লোকদেরকে এসে সুর তুলতে হয়। উপযুক্ত শ্রোতার অভাবে এখানে সবসময়ই অনুচ্চারিত থাকে প্রতিভার মাইক। নোবেল পুরস্কারটি না থাকলে রবীন্দ্র প্রতিভাকে অনেকেই অস্বীকার করত। লোকে বিহারীলালকে ভুলে গেলেও মনে রেখেছে লোকরঞ্জনবাদী পদ্মকারদের। গোবিন্দচন্দ্র দেবের নাম কোথাও আর শুনতে পাই না। বেগম রোকেয়া নামটি বিস্মৃত হয়ে যাচ্ছে। ম্লান হতে চলছে ললিত কুমার বন্দ্যোপাধ্যায়ের স্বাক্ষর। তবে নাম উচ্চারণ করাকে কেউ কেউ বানিয়ে ফেলেছেন পেশা, এবং নির্দিষ্ট কিছু নামের বাহিরে আর কোনো নাম তারা নিতে চান না। এতে মতলব ও ব্যবসা দুটি হাসিল হয়। খাদেমদের কাজই হল কাউকে পীর বানিয়ে দুটি পয়সা রোজগার করা। খাদেমকুলের কাছে শ্রেষ্ঠ জ্যোতির্বিজ্ঞানী তার পীর, শ্রেষ্ঠ দার্শনিক তার পীর, শ্রেষ্ঠ সাহিত্যিক তারই পীর। অর্থাৎ পৃথিবীর যা কিছুই শ্রেষ্ঠ তার সব কিছুই তার পীর। সলিমুল্লাহ খান ক্লান্তিহীনভাবে বাজিয়ে চলছেন আহমেদ ছফার ঢোল। আহমেদ ছফা নির্লসভাবে বাজিয়েছেন একটি বইয়ে আব্দুর রাজ্জাকের ঢোল। কিন্তু এমন ঢুলই আবার হুমায়ুন আজাদের কপালে জুটেনি, কারণ এ অঞ্চলে বুদ্ধিঢুলিরা কেউ প্লেটো নন যে তার নির্মেহভাবে বাজাবেন সক্রেটিসদের বাঁশি। বঙ্গ প্লেটোগণ সক্রেটিস বাছাই করেন ধর্ম অধর্ম, রাজনীতি ও শ্রেণীহিংসার ভিত্তিতে। হুমায়ুন আজাদ ধর্মহীন ছিলেন, কথা বলতেন চাচা ছোলা। তাই তার পক্ষে ধর্মভীরু জনপ্রিয়রা প্রকাশ্যে ঢোল বাজাতে রাজি হননি। কেবল গোপনে কেউ কেউ স্বীকার করেছেন এমন অনেকেই আছেন যারা নষ্ট বুদ্ধিঢুলিদের চক্রান্তে তিল থেকে পরিণত হয়েছেন তালে, এবং মহিরুহ থেকে পর্যবসিত হয়েছেন কেওড়া লতায়। শ্রোতামণ্ডলীর অবস্থা এমন যে আপনি যদি আল মাহমুদের কবিতার শিল্পমান বিশ্লেষণ করেন তাহলে সেটি কেউ পড়বে না, কিন্তু যদি ঘোষণা দেন আমি আল মাহমুদের চেয়ে বড় কবি, তাহলে 1,00,000 লোক ঝাঁপিয়ে পড়বে। কারণ নদীর চেয়ে প্রবাহিত মলভাণ্ড এ অঞ্চলে অধিক জনপ্রিয়। যে মাছ পায়খানা খায় তাকে কেউ সহজে অন্য কিছু খাওয়াতে পারে না। উৎকল মাছের কাছে মধুর স্বাদ জানতে চাওয়া হটকারিতা। ৭। লোক মাত্রই মিডিওকার, তবে সবচেয়ে বেশি মিডিওকার বিশ্ববিদ্যালয়ের চোস্ত মানুষরা। কারণ শিক্ষা মানুষকে নিরক্ষরতা থেকে মুক্তি দিলেও মূর্খতা থেকে দেয় না। প্রতিভার বিকাশে সাধারণ মূর্খতা কোনো বাধা নয়, বাধা হল প্রশিক্ষিত মূর্খতা। প্রশিক্ষিত মূর্খের পক্ষে প্রতিভার স্বীকৃতি দেয়া সম্ভব নয়, কারণ মূর্খটি নিজেকেও প্রতিভাবান মনে করে এবং লিপ্ত হয় প্রতিভাবানদের সাথে গোপন প্রতিদ্বন্দ্বিতায়। যদি আমিও তার মতো হতে পারতাম, এমন আক্ষেপে সে চালাতে থাকে মানসিক মল্লযুদ্ধ। এই মিডিওকারগণ সব যুগে সব স্থানেই ছিল, এমনকি শেক্সপিয়রের সময়েও। মৃত্যুর কিছুকাল পরই শেক্সপিয়রের রত্নভাণ্ডার ঢেকে গিয়েছিল বেন জনসন, মাসিঙ্গার, বুমন্ট ও ফ্লেসারের মিডিওকার গড়ভাণ্ডার দ্বারা। অসৎ ঢুলিরা দশকের পর দশক ধরে শেক্সপিয়রকে তার প্রাপ্য সুপ্রিম্যাসি থেকে বঞ্চিত করেছিল। কান্টের অত্যন্ত সিরিয়াস ফিলোসফি অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছিল ফিক্টা, শিলিং ও জ্যাকবির আজগুবি ফিলোসফি দ্বারা। শেক্সপিয়রকে তার নিজ সময়ে এতটাই অবহেলা করেছিল যে তার একটি ছবি পর্যন্ত আমাদের হাতে নেই। মিডিওকারদের কাজই হল প্রতিভাবানের প্রতিভার চিহ্ন নিচ্চিহ্ন করা। লোক তো অনেক ছিল শেক্সপিয়রের কালে, কিন্তু লোকের পক্ষে কি অনুধাবন করা সম্ভব ছিল কি সূর্য ঘুরে বেড়াচ্ছে তাদের ভিড়ে? লোকের পক্ষে যদি এক্সিলেন্স শনাক্ত করা সম্ভব হতো, তাহলে শেক্সপিয়রের হাতের লেখা তারা সংরক্ষণ করত। গুটি কয়েক কোর্টরুম ডকুমেন্ট, তার সিগনেচার আমাদেরকে খুঁজে বেড়াতে হতো না।
তার কবরের উপরে যে মস্তক মূর্তিটি আছে সেটির অবস্থা আরও শোচনীয়। এই শেক্সপিয়ার, যিনি সারা বিশ্বের জন্যই সাহিত্যের এক উজ্জ্বল বাতি, তাকে তার সনেটগুলোয় নিজের ঢোল নিজে পেটাতে হয়েছিল। অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে ঘোষণা দিতে হয়েছিল, আমি যা লিখেছি তা অমর। পর্তুগিজদের একমাত্র কবি ক্যামাজ, তাকে জীবদ্দশায় ভিক্ষার টাকায় চলতে হয়েছিল। পর্তুগালের বিপুল লোকমণ্ডলী তার কোনো কাজে আসেনি। গ্যালিলিওর অবস্থা তো সকলেই জানি। লোকের ঝাঁক কি তাকে সুখ দিয়েছিল? ভারতবর্ষে চন্দ্রশেখর আজও অপরিচিত। আল মুতান্নাব্বির নাম কারও মুখে শুনি না। এই হল লোকে যারে বড় বলে বড় সেই হয় এর অবস্থা। লোক এক প্রকার পশু। লোকের পক্ষে বড় শনাক্ত করা যেমন সম্ভব নয়, তেমনি হিংসাক্রান্ত মিডিয়কারের পক্ষে তার সময়ের শ্রেষ্ঠ প্রতিবাদের স্বীকৃতি দেওয়াও অসম্ভব। খুব বড় ও উঁচু বৃক্ষের চারা লোকে চিনতে পারে না। শুধু সাহিত্য বা শিল্পকলা নয়, এটি বিজ্ঞানের বেলায়ও সত্য। লোক যদি কোনো পচা খাবার একবার খেয়ে ফেলে, তাহলে তাদের পেট থেকে সেটি সহজে বের করা যায় না। কোপারনিকাসের চমৎকার ও বৈপ্লবিক তত্ত্বের বহু দশক পরও লোকসমাজে টলেমিক সিস্টেম খুঁটি গেড়ে বসেছিল। প্রিন্সিপিয়া প্রকাশের পর নিউটন প্রায় ৪০ বছর বেঁচে ছিলেন, কিন্তু এ ৪০ বছর তার তত্ত্ব নিজ দেশেই গৃহীত হয়েছিল সামান্য। বৈজ্ঞানিক লোকসমাজ সাহিত্যিক লোকসমাজের মতোই ঈর্ষাপরায়ণ। ভলতেয়ারের কথা আমলে নিলে ইংল্যান্ডের বাইরে নিউটনের ২০ জনের বেশি অনুরাগী ছিল না। মৃত্যুর প্রায় ২০ বছর পর নিউটনের তত্ত্ব ফ্রান্সে পরিচিতি পায়, এবং সেটি ভলতেয়ারের কারণে। ভলতেয়ার যদি নিউটনের প্রশংসা করে ওই ট্রিটিজটি না লিখতেন, তাহলে ইংলিশ চ্যানেলের ওই পারে নিউটন পৌঁছাতে পারতেন না। হয়তো আরও কয়েক দশক ফরাসিদেরকে কার্টেসিয়ান ভর্টেক্সে আস্থা রাখতে হতো। অথচ ফরাসিরা এর কিছুকাল আগেও স্কুল কার্টেসিয়ান দর্শন নিষিদ্ধ করে রেখেছিল। লোকের আক্কেল বুঝতে আমি ফ্রান্সের তৎকালীন চ্যান্সেলর ফ্রাঁসোয়া দাগাসুর দিকে তাকাতে পারি। তিনি করলেন কি? নিউটনের উপর লেখা ভলতেয়ারের রচনাটি ছাপানোর অনুমতি পর্যন্ত দিলেন না। এই হল মিডিওকারদের মানসিকতা। নক্ষত্রকে যেমন ইন্টারস্টেলার ডাস্ট ঠেলে নিজেকে উজ্জ্বল করতে হয়, তেমনি বড় লেখক, বড় দার্শনিক, বড় বিজ্ঞানী, তাদেরকেও একই প্রক্রিয়ার ভেতর দিয়ে নিজের নামটি সমাজে ছড়াতে হয়। বেকন ও দেকার্তের কাজ অনেক বছর ধুকে লোকের বাধা পেরিয়েছিল। জন লককে তো তার বৈপ্লবিক ট্রিটিজটি পরিচয় লুকিয়ে প্রকাশ করতে হয়েছিল। ৮. সঠিক বা গ্রহণযোগ্য মতামতের চেয়ে প্রতিষ্ঠিত মতামতে লোকের অধিক আস্থা। যেহেতু সমাজ ও রাষ্ট্র পরিচালনা করেন মিডিওকার লোকজন, তাই পত্রিকা ও টেলিভিশনের দখল সবসময় থাকে মিডিওকারদের হাতে। সাংবাদিক ও কলামিস্টগণ ঐতিহাসিকভাবেই মিডিওকার। ধর্মের মালিকানাও মিডিওকারদের হাতে। ফলে অনিবার্যভাবে সমাজে সবসময় মিডিওকার সাহিত্য, মিডিওকার শিল্পকলা, মিডিওকার বিজ্ঞান, মিডিওকার দর্শন, মিডিওকার রাজনীতি, মিডিওকার ধর্ম, এসব দুর্বল জিনিস প্রভাবশালী রূপে বিরাজ করে। যা থাকার কথা ছিল নিষ্ক্রিয়, তা হয়ে ওঠে সবচেয়ে ক্রিয়াশীল। সর্বত্র চোখ রাঙাতে থাকে মিডিওকার জিনিসের প্রচারণা। সংবাদপতিরা পাল বেঁধে দৌড়ানো শুরু করে মিডিওকারদের পেছনে। বইমেলায় মিডিওকার লেখকদের সামনেই থাকে ক্যামেরা ও অটোগ্রাফের সর্বোচ্চ ভিড়। চাইলেই মিডিওকার লোকজন দল বেঁধে সমাজে প্রতিষ্ঠা করতে পারেন পছন্দের জনমত, এবং এটি তারা চায়। যেহেতু মিডিওকাররা প্রাকৃতিকভাবে সুপিরিয়র গুণাবলীর অধিকারী নয়, তাই তারা কৃত্রিমভাবে নিজেদেরকে সুপিরিয়র দেখাতে মরিয়া থাকে, অথবা তাদের চেয়ে বড়, তাদের চেয়ে মহৎ, তাদের চেয়ে সুন্দর কেউ যেন সমাজে প্রচার না পায়, এটি নিশ্চিতে গোপনে কাজ করে চলে। তারা
বালথাজারের গল্পের ওই পাখিদের মতো, যারা ময়ূরের সৌন্দর্যে ঈর্ষান্বিত হয়ে মিটিংয়ে বসেছিল কিভাবে ময়ূরকে পর্যদস্ত করা যায় এ নিয়ে। দোয়েল পাখি প্রস্তাব করেছিল যদি কোনোভাবে ওর পেখমটা মেলানো বন্ধ করতে পারি তাহলেই চলবে। পেখমটা দেখলে আমার কলিজা জ্বলে যায়। মিডিওকাররা বিনয় এত পছন্দ করে কেন, তার একটি ইঙ্গিত এ গল্পে আছে। মিডিওকারদের চাওয়া হল প্রতিভাবানরা ভদ্রতা করে যেন তাদের প্রতিভা লুকিয়ে রাখে। আমি প্রতিভাবান, আমি সৃষ্টি করতে জানি, সমাজ ও সভ্যতার উন্নয়ন করে চলেছি গুরুত্বপূর্ণ কাজ, এমন কথা যেন নিজ মুখে তারা উচ্চারণ না করে। এটি নিশ্চিত করতেই রটানো হয় নিজের ঢোল নিজে পেটানো ঠিক নয়। কেউ পেটালে বলা হয় লোকটি অহংকারী, সে নিজেকে বড় ভাবে। কেউ নিজেকে বড় ভাবছে, এটি বাঙালির সহ্য হয় না। যে সহ্য করে কেবল অন্যের ছোট হয়ে যাওয়া, বা বলা হয় কেবল মূর্খরাই নিজেকে জ্ঞানী মনে করে। অর্থাৎ প্রতিভার ঢোলটি যেন প্রতিভাবানরা কখনো নিজে না বাজায় এবং অন্যরাও বাজানোর সুযোগ না পায়, তা নিশ্চিত করাই মিডিওকারদের প্রধান চাওয়া। ঠিক যেমন ওই দোয়েল পাখিটি চায় ময়ূর তার পেখমখানা লুকিয়ে রাখুক। মিডিওকারদের ঈর্ষা থেকে রক্ষা পাওয়ার কৌশল হিসেবেই বিনয়ের উদ্ভব ঘটেছিল। লিখটেনবার্গ বলেছিলেন, বিনয় কেবল তাদের কাছেই মহৎ গুণ যাদের আর কোনো গুণ নেই। গেটে বলেছিলেন আরও ভয়ঙ্কর কথা, নুডি লুম্পিন জেন পিসাইডু, কেবল তুচ্ছ মানুষেরাই বিনয়ী নয়। মিডিওকারগণ অনুকরণ প্রিয়, তারা সৃষ্টিশীল নয়। হীনমন্যতা থেকেই সৃষ্টিশীল প্রতিভাদের তারা শত্রু মনে করে। হীনমন্যরা যখন প্রতিভাধরদের কাজের প্রশংসা করে তখন তা দুটি কারণে করে। এক, কাজটিকে তারা নকল বা ইমিটেট করতে পারবে বলে ভাবে, অর্থাৎ কাজটি যখন গড়মানের হয়। দুই, কাজটির সুখ্যাতি সমাজে এত প্রতিষ্ঠিত যে এটির প্রশংসা না করে উপায় নেই বলে। প্রথম কারণটি সিসেরোর ট্যান্তুম কুইস্কো লাউদাত কুয়ান্তুম সে পোসে স্পেরাত ইমিতারি উক্তিতে লুকিয়ে আছে। সিসেরোর ভাষায় লোকে সেসব কাজেরই প্রশংসা করে যেসব কাজকে তারা অনুকরণ করতে পারবে বলে মনে করে, অর্থাৎ যা কিছু সাধারণ, ট্রিভিয়াল, তুচ্ছ ও গড়মানের তা মিডিওকারগণ সহজেই অনুকরণ করতে পারে এবং নিজেদের বলে গ্রহণ করে। অসাধারণ কিছু দেখলেই এরা ভয় পায়, আঁতকে ওঠে, চুপ থাকে কবরের মতো, অথবা বিষোদগার করে প্রাণপণে। এজন্য ফোসিয়নের বক্তৃতার সময় লোকজন হঠাৎ যখন হাততালি দিচ্ছিল, তখন ফোসিয়ন তার বন্ধুকে জিজ্ঞেস করেছিল, আমি কি খুব তুচ্ছ কিছু বলেছি? না হলে লোকে এত হাততালি দেবে কেন? 10. মিডিওকার কারা? লোকে যারে বড় বলে, এখন লোককে। একজন কৃষক কি মিডিওকার? একজন গার্মেন্টস শ্রমিক কি লোক? না, তারা তা নয়। এরা সাধারণ দর্শক ও শ্রোতা, যারা প্রতিভাকে ঈর্ষাও করে না, লেজ টেনে খাদেও নামায় না, নির্দিষ্ট কোনো বিশ্বাসের দালাল হয়ে প্রতিভার বিরুদ্ধে লড়াইও করে না। মিডিওকার তারা যারা নিজেকে সাধারণ ভাবতে প্রস্তুত নয়, আবার অসাধারণ হিসেবে গড়ে তুলতেও সমর্থ নয়। এরা অ্যাপিল টু অথরিটি বাহিনীর সদস্য। জঙ্গলে ভিন্ন জাতের ফুল দেখলে ভয় পায়, বুদ্ধির চেয়ে বিদ্যায় এদের অধিক আস্থা। এরা যখন কিছু বলে তখন তাতে বিদ্যার ছাপ অল্প বিস্তর থাকলেও বুদ্ধির ছাপ একেবারেই থাকে না, কারণ এরা বিদ্যা হজম করতে জানে না। বুদ্ধিহীন বিদ্যার সাথে মূর্খতার যে বিশেষ পার্থক্য নেই এ খবর তারা রাখে না। অথরিটি অর্থাৎ কোনো বিষয়ে প্রতিষ্ঠিত মতামতকে পূজা করতে এরা খুব পছন্দ করে। ছাঁচের বাহিরে কিছু দেখলেই আঁতকে ওঠে। সর্বদা বাস করে প্রথা ও প্রতিষ্ঠানের ভেতর। নিজের চেয়ে উঁচু, নিজের চেয়ে মহৎ কাউকে দেখলে হীনমন্যতায় ভোগে, বিশেষ করে যদি মহৎ লোকটি নিজ সময় ও এলাকার হয়।
জীবিত প্রতিভাকে কবর দেওয়ার জন্য এরা ঢাল হিসেবে ব্যবহার করে মৃত প্রতিভাকে। এরা যখন পছন্দের কারো প্রশংসা করে তখন মূলত অপছন্দের কাউকে ঘায়েল করার উদ্দেশ্যে করে। দুর্বল পশুর মতো এরা পাল বেঁধে চলে। যেহেতু এরা সংখ্যায় অধিক এবং স্বভাবে নির্লজ্জ আর খুব স্বার্থ সচেতন, তাই এদের পক্ষে দর্শক, শ্রোতা ও পাঠকের সাথে তাল মিলিয়ে চলা সহজ হয়। মিডিওকার সমাজে প্রতিষ্ঠানগুলোর দখলও থাকে মিডিওকারদের হাতে। ফলে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি, যেমন পুরস্কার বা পদক, এগুলো চক্রাকারে মিডিওকারদের গলায় ঝুলতে থাকে। শিল্প সাহিত্যের অনুষ্ঠানগুলিতেও থাকে মিডিওকারদের ছড়াছড়ি। এসব দেখে সমাজ ভাবে মিডিওকাররাই শ্রেষ্ঠ প্রতিভা, মিডিওকারদের সৃষ্টি শ্রেষ্ঠ সৃষ্টি। কারণ সংখ্যাগরিষ্ঠতার যে শক্তি, সেটিকে সমাজ উপেক্ষা করতে পারে না। কিন্তু মানুষকে সংখ্যাগরিষ্ঠতার শক্তি তথা লোকের জঙ্গল সম্পর্কে সাবধান হতে হবে। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, আপনারা এ পর্যায়ে শুনবেন মূর্তিভাঙা প্রকল্প গ্রন্থের তৃতীয় অংশ, দর্শন কি। ১. দর্শন কি? এ প্রশ্ন বাংলাভাষী কাউকে করা বিপজ্জনক। যারা টকশো ও মাস্টারি করেন তারা প্রশ্নটির উত্তরে যা বলেন তা মুখস্থ এনসাইক্লোপিডিক বক্তৃতা। শুনলে মনে হবে একটি ভাঙা রেলগাড়ি পথ ও বগি হারিয়ে রওয়ানা দিয়েছে অন্ধকার কোনো অরণ্যের দিকে। দর্শন, বিজ্ঞান ও ধর্ম, তিনটি ট্রেনই এ অঞ্চলে সবসময় ভুল যাত্রী নিয়ে ভুল স্টেশনের দিকে এগোতে থাকে। এতে জ্বালানি পড়ে ঠিকই, কিন্তু কোনো লক্ষ্য সাধিত হয় না। কেউই গন্তব্যে পৌঁছে জানাতে পারে না আমি আলোর দেখা পেয়েছি। এর প্রধান কারণ তিনটি বিষয় এখানে বেটে লোকজন দ্বারা শাসিত: অর্থ, ক্যামেরা ও খ্যাতি। এ তিনের পাকে পড়ে কাণ্ডারীরা সহজেই মৃত্যুবরণ করেন। ফলে অনিবার্যভাবে এ অঞ্চলে দর্শন হয়ে উঠেছে লালন ফকির ও চাকুরিজীবীদের কর্মকাণ্ড। বাংলাদেশ ও ভারতের দর্শনকে গ্রিক বা কন্টিনেন্টাল দর্শনের চশমা দিয়ে দেখতে হবে, এমন দাবি আমি করছি না। কিন্তু বাউল গান ও উদাস ছড়া কবিতার সাথে যে দর্শনের একটি মৌলিক পার্থক্য আছে, সেটি অনুধাবন করা দরকার। অন্যথায় সব তরলকেই পানীয় মনে হবে এবং পান করার পর আফসোস করতে হবে, আহা, কেউ সতর্ক করলে হয়তো গরলটি থেকে বাঁচা যেত। ২. দর্শনের জন্ম কৌতূহল থেকে। যে প্রাণী বুদ্ধিমান ও কৌতূহলী, যে জীব দৃশ্য অদৃশ্য সবকিছু নিয়ে নিঃসংকোচে প্রশ্ন তুলতে পারে এবং জ্ঞান যোগে সুসংহতভাবে সেসব প্রশ্নের উত্তর খুঁজতে চান, তার কর্মকাণ্ডই দর্শন। আমি প্রজ্ঞাবান, প্রজ্ঞার প্রেমে হাবুডুবু খাচ্ছি, লাভ অফ উইজডম, দর্শনের এ ধরনের সংজ্ঞা বিভ্রান্তিকর। কারণ সভ্যতা পিথাগোরাসের যুগে থেমে নেই। বাংলাদেশ ২০ কোটি প্রজ্ঞাবানের দেশ। তাদের অনেকেই মুখ খুললে বাতাস ভারী হয়ে ওঠে প্রজ্ঞায়। বধির ঝলকে উপচে পড়ে টেলিভিশন, জারগনের আঘাতে কাঁপতে থাকে ফেসবুক ও পত্রিকা। তাই বলে কি বলতে পারি বাংলাদেশ ২০ কোটি দার্শনিকের দেশ? বলতে পারি না। চৌকিদারকে যেমন পুলিশ সুপার বলা যায় না, তেমনি কেউ সারাক্ষণ মৃত পূর্বসূরিদের নাম নিলেই তিনি দার্শনিক হয়ে ওঠেন না। ৩. দর্শন পথ সৃষ্টি করে, তবে সে পথ পথচারীকে ঠিক কোথায় নিয়ে যাবে তা নিশ্চিত জানা যায় না। দর্শন পথ দেখায়, কিন্তু ওই পথের শেষে সত্য বা সমাধান আছে কিনা, থাকলে তার রূপ কি সে সম্পর্কেও কিছু বলে দেয় না, শুধু বলে ওই দিকে যাও, সত্য বা সমাধান পেতে পারো। যদি পাওয়া যায় তাহলে তা কিছু ক্ষেত্রে হয়ে ওঠে বিজ্ঞান, কিছু ক্ষেত্রে প্রথা। যদি না পাওয়া যায় তাহলে ওই পথের প্রান্ত থেকে সৃষ্টি হয় আরও নতুন পথ। সরল করে বললে, দর্শন আমাদেরকে প্রয়োজন অনুযায়ী প্রচলিত সত্য ও সমাধান প্রত্যাখ্যাত করে নতুন সত্য ও সমাধান নির্মাণ করতে বলে। এক্ষেত্রে বিজ্ঞান ও ধর্মের সাথে দর্শনের পার্থক্য হল: ১. বিজ্ঞান সর্বদা প্রচলিত সত্যে স্থির থাকতে চায়, অথবা
চাহিদা অনুযায়ী প্রচলিত সত্য ও সমাধানের উন্নয়ন ঘটিয়ে অধিকতর গ্রহণযোগ্য সত্য ও সমাধান উদ্ভাবন করতে বলে। আর ২ ধর্ম তার সুবিধা ও মতলব অনুযায়ী সত্যের রূপ নির্দিষ্ট করে দেয়, যার বাইরে ধর্ম অনুসারীদের চিন্তা করার কোনো সুযোগ থাকে না। যে সত্য ধর্ম প্রচারকের স্বার্থ রক্ষা করে না, সে সত্য ধর্মের চোখে সত্য নয়। ৪ দর্শন বিজ্ঞানকে পথ দেখাতে পারলেও ধর্মকে পারে না। কারণ ধর্মের ধর্ম হল সারাক্ষণ একটি নির্দিষ্ট অবস্থানে স্থির থাকা। আসন ছাড়লেই এর বিলুপ্তি ঘটে। ধর্ম যদি বলে ৭ আসমানের উপর একটি নীল তিমি আছে, তাহলে ধার্মিকদের পক্ষে ওই নীল তিমিকে অস্বীকার করা সম্ভব হয় না। কিন্তু দর্শনে এ স্থিরতা নেই। দর্শন গতিশীল ও প্রবাহমান। দর্শন যখন স্থির হয়ে পড়ে, তখন তা আকার ধারণ করে ধর্ম ও রাজনৈতিক আদর্শের। গৌতম বুদ্ধ ও মহাবীরের দর্শন এখন ধর্ম হয়ে গেছে, যেরকম মার্কসের দর্শন পরিণত হয়েছে রাজনৈতিক লিফলেটে। ফলে বলা যায়, অন্ধ অনুসারী বা মুরিদ নয়, দার্শনিকের প্রধান কাজ সমাজে নতুন দার্শনিক সৃষ্টি করা, যারা তার মতামতকে এগিয়ে নেবেন সামনের দিকে অথবা বিকল্প মতামত দ্বারা চ্যালেঞ্জ করবেন বিদ্যমান মতামতকে। থ্যালিস যখন বললেন সবকিছুর উদ্ভব পানি থেকে হয়েছে, তখন তার ছাত্র এনাক্সিম্যান্ডার জানালেন পানি নয়, সবকিছুর উদ্ভব ঘটেছে অ্যাপিরন থেকে। কিন্তু অ্যানাক্সিম্যান্ডারের ছাত্র অ্যানেক্সিমিনিস প্রচার করলেন নতুন কথা। তিনি বললেন অ্যাপিরন নয়, সবকিছুর জন্ম বাতাস থেকে। তবে বাতাসও বেশিদিন টেকেনি। হেরাক্লিটাস এসে শোনালেন মহাবিশ্ব তৈরি হয়েছে আগুন থেকে। এভাবে হেরাক্লিটাস থেকে জেনোফেন, জেনোফেন থেকে পিথাগোরাস, পিথাগোরাস থেকে পারমেনিডিস, পারমেনিডিস থেকে জেনো, জেনো থেকে ইমপেডোলেকিস, ইমপেডোলেকিস থেকে অ্যানাক্সোগোরাস এবং অ্যানাক্সোগোরাস থেকে লুসিপাসে এসে আমরা জানলাম মহাবিশ্ব তৈরি হয়েছে পরমাণু দিয়ে। লুসিপাস বললেন সবকিছুই অবিভাজ্য ছোট ছোট কণা দ্বারা গঠিত। ডেমোক্রিটাসও বললেন হ্যাঁ, চারপাশে যা কিছু দেখি তার সবই পরমাণু ও শূন্যস্থান। জ্ঞান ও সত্য সন্ধানের এই যে নিরবিচ্ছিন্ন ও ধারাবাহিক প্রচেষ্টা, নির্ভীক সংগ্রাম, যা পর্যবেক্ষণ ও যুক্তিতর্কের মধ্য দিয়ে থ্যালিস থেকে এসে পৌঁছল ডেমোক্রিটাস পর্যন্ত, এটিই দর্শন। থ্যালিসদের কর্মকাণ্ডকে ২০২২ সালে এসে খুব তুচ্ছ মনে হতে পারে, কিন্তু মানুষের যা রেকর্ডেড ইতিহাস, তাতে থ্যালিসদের ওই ক্ষুদ্র প্রশ্নটি, অর্থাৎ আমরা যা দেখি তা কী দিয়ে তৈরি, এটি থ্যালিসদের আগে আর কারো মনে এমন তীব্র শক্তিতে উদয় হয়নি। সবাই যখন দেবদেবী নিয়ে ব্যস্ত ছিল, নিঃশর্ত সমর্পণ ছাড়া আর কোনো ভাবনা যখন কারো মাথায় ছিল না, তখন প্রাচীন গ্রিসে হঠাৎ একদল মানুষ দেখা দিল, যারা হুট করে চারপাশের সব কিছু নিয়ে প্রশ্ন করা শুরু করল। এটি এক মহাবিস্ময়কর ঘটনা। কি দরকার ছিল প্রশ্ন করার? কিসের তাড়না তাদেরকে উস্কে দিয়েছিল জ্ঞান ও সত্যের তালাশের দিকে? কেন জেনোফোন একদিন বলে বসলেন দেবদেবীর উপাসনা অর্থহীন, এদের আচরণ অযৌক্তিক। ঘোড়ার যদি হাত থাকত, তাহলে সে ঘোড়ার মতোই দেখতে একটি দেবতার ছবি আঁকত। সম্ভবত তাদের ভেতর জন্ম নিয়েছিল হঠাৎ এমন কোনো বোধ, যা স্থির ধর্মীয় ব্যাখ্যা বিশ্লেষণকে পায়ে মারিয়ে উকি দিয়েছিল মুক্ত আকাশে। এ বোধ, এ কৌতূহলী দর্শন, যা প্রাচীন মিশরীয় ও ব্যাবিলিয়নদের ছিল না। গণিত, লেক্সিকোগ্রাফি ও জ্যোতির্বিদ্যায় অসাধারণ দক্ষতা থাকার পরও শতকের পর শতক ধরে ধর্মতন্ত্রে স্থির থাকায় কোনো গুরুত্বপূর্ণ দার্শনিক চিন্তা মিশর ও ব্যাবিলনে ছড়াতে পারেনি। কারণ ধর্মতন্ত্রের নিয়ম হল গতকালের সত্যই আজকের সত্য। কোনো নতুন সত্য উদ্ভাবনের সুযোগ ধর্মতন্ত্রে নেই। গতকাল কেউ সূর্যের পূজা করলে আজকেও তাকে সূর্যেরই পূজা করতে হবে। এই ছিল মিশর ও ব্যাবিলনের নিয়ম। এ নিয়ম ভাঙার সাহস কেউ করেনি, কিন্তু গ্রিক মাইলেসিয়ানরা এ নিয়ম ভেঙেছিল।
একটি প্রশ্ন, যে প্রশ্নের মধ্য দিয়ে তারা সূচনা করেছিল মানব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বুদ্ধি বিপ্লবটির, যেটির নাম দিয়েছিল দর্শন, এবং আমরা যেটিকে দর্শন নামেই চিনি। ৫. দর্শন ধারণা দেয়, আর বিজ্ঞান সে ধারণাকে পর্যবেক্ষণ ও পরীক্ষা দ্বারা স্থিরতা দান করে। আইনস্টাইন যখন বললেন আলো খুব ভারী বস্তুর পাশ দিয়ে যাওয়ার সময় বাঁকা পথ অনুসরণ করে, সোজা পথ অনুসরণ করে না, তখন তা ছিল দর্শন। কিন্তু এডিংটন যখন পর্যবেক্ষণ যোগে প্রমাণ করলেন যে আলো সত্যি সূর্যের মতো ভারী বস্তুর পাশ দিয়ে যাওয়ার সময় বেঁকে যায়, ইউক্লিডীয় সরল জ্যামিতিক পথ সে অনুসরণ করে না, অনুসরণ করে স্থানকালের বক্র জিওডেসিক পথ, তখন তা হয়ে গেল বিজ্ঞান। অর্থাৎ কোনো জ্ঞান বা ধারণা যতক্ষণ পর্যন্ত অনিশ্চিত ততক্ষণ পর্যন্ত তা দর্শন, কিন্তু যখনই এটি কনজেকচার বা স্পেকুলেশন থেকে পরিণত হয় নিশ্চিত জ্ঞানে, তখন সেটি রূপ ধারণ করে বিজ্ঞানের। হিগস কণা একসময় দার্শনিক স্পেকুলেশনের অংশ হলেও ২০১২ সালের পর তা পরিণত হয়েছে প্রমাণিত বা প্রচলিত সত্যে। কোপার্নিকাস, গ্যালিলিও, নিউটন সবার ক্ষেত্রেই এমনটি ঘটেছে। তবে দর্শন কেবল ন্যাচারাল ফিলোসফি বা বিজ্ঞান উৎপাদক দর্শন এর মধ্যেই সীমাবদ্ধ নয়। ন্যাচারাল ফিলোসফি দর্শন বৃক্ষের অনেক ডালপালার একটি বড় শাখা মাত্র। ৬. দর্শনের ব্যাপ্তি তাহলে কি? দর্শন কি নিয়ে কাজ করে? দর্শন সবকিছু নিয়েই কাজ করে। কোনো প্রাণী তার চারপাশকে কিভাবে দেখছে ও শুনছে, বাস্তবতাকে সে কী প্রক্রিয়ায় অনুভব ও অনুধাবন করছে, কোনো বিষয়ে মানুষ কী উপায়ে সিদ্ধান্ত নিচ্ছে, সমাজে মানুষের আচরণ কেমন হওয়া উচিত, রাষ্ট্রের সাথে নাগরিকের সম্পর্ক কী, কোনো আর্গুমেন্টের বৈধতা কী উপায়ে নির্ধারিত হয়, পদার্থ ও শক্তির অস্তিত্ব আছে কিনা, সময়ের সাথে স্থানের সম্পর্ক কী, মহাবিশ্বের আসল রূপ কেমন, গণিত ও জ্যামিতির ভিত্তি কী, ঈশ্বর আছেন কিনা, থাকলে কতজন আছেন ও তাদের কাজ কী, আইন কখন বৈধ ও অবৈধ হয়, শিক্ষা মানুষের কী কী উপকার ও সর্বনাশ করে, মন কি, ভাষা কিভাবে কাজ করে, বৈজ্ঞানিক সত্যের সীমাবদ্ধতা আছে কিনা, ধর্মের ভিত্তি কী, মানুষের জ্ঞান অর্জনের ক্ষমতা কতখানি, রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর কাজ কী, সত্য মিথ্যা কী রূপে নির্ধারিত হয়, ভালো মন্দের ধারণা কিভাবে তৈরি হয়, জীবনের মানে খোঁজা উচিত কিনা, কোন অপরাধে কতখানি শাস্তি দেয়া দরকার, মানুষকে শাসন করার উপযুক্ত কৌশল কোনটি, এ সমস্ত কিছুই দর্শনের কর্মক্ষেত্র। দর্শন সব কিছুকেই পথ দেখায়, আবার কোথাও পথ না থাকলে সেটিও দেখায়। মহাবিশ্বের প্রতিটি বিষয় নিয়েই সে প্রশ্ন তোলার ক্ষমতা রাখে। প্রশ্নহীন গুরু শিষ্যবাদ ও পীর ফকিরি প্রথার স্থান দর্শনে নেই। ভৌগোলিক বৈচিত্র্যের মতোই দর্শনে দেখা দিয়েছে নানা সমাজভিত্তিক বৈচিত্র্য। পৃথিবীর এক এক অঞ্চলে মানুষ এক এক সময়ে অবতারণা করেছে এক এক দর্শনের। প্রাচীন গ্রিস ও চীনের মানুষের চিন্তা পদ্ধতির সাথে প্রাচীন ভারতের মানুষের চিন্তা পদ্ধতি মিলবে না। আরব অঞ্চলের মানুষ যে প্রক্রিয়ায় চিন্তা করেছে, আফ্রিকা অঞ্চলের মানুষ সে প্রক্রিয়ায় চিন্তা করেনি। আমি যে প্রক্রিয়ায় চিন্তা করছি তার সাথে মধ্যযুগ ও 18 শতকের ইউরোপীয় দার্শনিকদের চিন্তা পদ্ধতি মেলালে চলবে না। চিন্তার এ বৈচিত্র্য দর্শনে সব স্থানে সব কালেই ছিল, এটি অনিবার্য। ভাষা ও সভ্যতার মতোই এটি মানুষ দ্বারা নির্মিত হয়েছে। ৭. দর্শনের কোনো ব্যবহারিক উপযোগিতা নেই। দর্শন এখন অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। এরকম একটি ভুইফোর ধারণা বাংলাদেশে প্রচলিত আছে। শুধু বাংলাদেশ নয়, ইউরোপ, আমেরিকার সমাজেও এমনটি লক্ষ্য করেছি। এর প্রধান কারণ মানুষ আগের চেয়ে অনেক বেশি চিন্তাবিমুখ ও রোজগার সর্বস্ব জীবনযাপন করছেন।
প্রশ্ন করতে ইচ্ছুক, অথরিটি ও প্রতিষ্ঠিত মতামতকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম এমন মানুষের সংখ্যা পৃথিবীতে আশঙ্কাজনকভাবে কমে গেছে। ভোগবিলাস ও বিজ্ঞাপন এ দুটি মানুষকে বেশি নিয়ন্ত্রণ করছে। বিজ্ঞাপন যা বলছে মানুষ তাতেই বিশ্বাস স্থাপন করছে। বিজ্ঞাপন যদি বলে তুমি এই বিষয়ে পড়ো, ওই ডিসিপ্লিনে পড়লে পাশ করে ভালো টাকা পাবে, তাহলে মানুষ দল বেঁধে এ বিষয়গুলোই পড়ছে। অনিশ্চিতকে তারা ভয় পাচ্ছে, অথচ পৃথিবীতে যা কিছু মহৎ তার সবই অনিশ্চিত কর্মকাণ্ডের ফসল। নিশ্চিতের হাত ধরে মহত্ব আসে না। কৃষি ও শিল্প বিপ্লবের পর পৃথিবীতে চাকরি-বাকরি খুব বেড়ে গেছে। প্রযুক্তি বিপ্লবের পর মানুষ আচ্ছন্ন হয়ে পড়েছে আলস্য ও আরামপ্রিয়তায়। কাজ করার চেয়ে কাজের তদারকি করতেই তারা অধিক পছন্দ করছে। এ প্রবণতা সমাজে সৃষ্টি করেছে সঞ্চয় ও সচ্ছলতার প্রতিযোগিতা। প্রতিযোগী মানুষ ভাবুক হয় না। কোনো বিষয় নিয়ে গভীরভাবে ভাববে, প্রশ্ন করবে, উত্তর খুঁজবে, এ অবসর প্রতিযোগী মানুষের নেই। তাদের পড়াশোনা সিলেবাস কেন্দ্রিক, অর্থাৎ রাষ্ট্র দ্বারা নির্দেশিত। কেউ সিলেবাস পাশ করেছে, এর অর্থ হল লোকটি রাষ্ট্রের ব্যবহারের জন্য প্রস্তুত হয়েছে। রাষ্ট্রের অংশ হওয়ার জন্য মানুষ কতটা মরিয়া তা কয়েকটি দেশের সিভিল ও মিলিটারি সার্ভিস পরীক্ষার দিকে তাকালে টের পাওয়া যায়। মরিয়া মানুষের কাছে উঁচু মানের চিন্তা ও প্রশ্ন আশা করা ঠিক নয়। সেপিয়েন্সরা এতটাই অর্থমুখী যে একটি নিম্নমানের প্রশ্ন তাদের মাথা থেকে আর নিঃসৃত হচ্ছে না। বাংলাদেশ ও ভারতের রাজনীতির দিকে তাকালে এটি স্পষ্টভাবে ধরা পড়ে। মানুষ দশকের পর দশক ধরে বিনা প্রশ্নে অন্যের আনুগত্য মেনে নিচ্ছে। খারাপ শাসনকে ভাবছে ভালো শাসন। সাংস্কৃতিক আনুগত্যের বেলায়ও এটি সত্য। ধর্মগুরুদেরকে অন্ধের মতো অনুসরণ করা হচ্ছে। ফলে ভারতবর্ষে দর্শন যে একটি অনাকাঙ্ক্ষিত উপদ্রব ও অবহেলিত তৃণলতা হিসেবে বিবেচিত হবে, এ অনুমান আমার আছে। ৮. দর্শনের প্রতি একটি বৈশ্বিক অবহেলার ছাপ বিজ্ঞানের অগ্রগতির দিকে তাকালেও টের পাই। বিগ আইডিয়া বলে যে একটি ব্যাপার ছিল, তা বিজ্ঞান থেকে হারিয়ে যেতে বসেছে। বিজ্ঞান ক্রমশই ব্যয়বহুল ল্যাবরেটরি, প্রযুক্তি সর্বস্ব অনুসন্ধান, পার্টিকল কলাইডার, দল ও প্রজেক্ট ভিত্তিক গবেষণা, জটিল গণিত, জিন বিশ্লেষণ, সামরিক প্রকল্প, ডলার খরচ এসবে বন্দী হয়ে পড়েছে। কারণ রেভলিউশনারি ধারণা উৎপাদনের জন্য যে নির্বিঘ্ন ভাবুক মন থাকা দরকার, তা বিজ্ঞান পড়ুয়া ছাত্রদের আর নেই। তারা একটি তাড়াহুড়োর মধ্য দিয়ে যাচ্ছে। তাড়াহুড়ো করে শিক্ষা লাভ করা যায়, কিন্তু জ্ঞানের সন্ধান করা যায় না। আমি বলছি না যে সবাইকে জ্ঞান সন্ধান করতে হবে, বরং অধিকাংশ মানুষই নিয়মমাফিক শিক্ষালাভ করে সাধারণ জীবনযাপন করবেন, এটিই কাম্য। কিন্তু কোনো সমাজে ভাবুক মানুষের সংখ্যা একেবারে শূন্যে নেমে আসাটা ভালো লক্ষণ নয়। ৯. বেতনভুক্ত বিজ্ঞানীর সংখ্যা এই মুহূর্তে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। রাষ্ট্রীয় ও পুঁজিবাদী প্রতিষ্ঠানগুলোর অর্থে তারা রাতদিন ভাড়া খাটছেন। গবেষণায় অর্গানাইজেশনাল প্রেসক্রিপশন অনুসৃত হচ্ছে, অর্থাৎ বিজ্ঞানের একটি ইনস্টিটিউশনালাইজেশন বা প্রতিষ্ঠানীকরণ ঘটে গেছে, এবং এ প্রতিষ্ঠানীকরণ আমার ধারণা কাঙ্ক্ষিত ও স্বাভাবিক মাত্রা ছাড়িয়ে গেছে। বিজ্ঞান এখন বিজ্ঞানীদের সম্পত্তি নাকি রাষ্ট্রনেতা ও অ্যালন মাস্কদের সম্পত্তি তা বলা মুশকিল। গবেষণাগারগুলো অধিকাংশই মিলিটারি জেনারেলদের স্বপ্ন পূরণে ব্যস্ত। এর অনিবার্য পরিণতি কোনো বিগ আইডিয়া দেখা আমরা পাচ্ছি না, কারণ বিজ্ঞানের ছাত্ররা দিন দিন দর্শন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। তারা পাকস্থলীর তারা ও পুঁজিবাদের ফাঁদে পড়ে নির্দিষ্ট ছক অনুযায়ী বিজ্ঞান গবেষণা করছে। আমি লক্ষ্য করেছি এসব গবেষণার বড় অংশই কর্পোরেট ও রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হচ্ছে। প্রোডাক্ট বা পণ্য তৈরির দিকে তাদের যে মনোযোগ, সে মনোযোগ সত্য ও সমাধান খোঁজার দিকে দেখতে পাই না। হ্যাঁ, গুরুত্বপূর্ণ কল্যাণকর গবেষণাও অনেক হচ্ছে, এটি সত্য, কিন্তু
বিজ্ঞানীরা যেন রাষ্ট্রনেতা ও কর্পোরেট মালিকদের রাজনৈতিক ও অর্থনৈতিক উচ্চাভিলাষের খুঁটি না হন, এজন্যই কথাগুলো বলা। বিজ্ঞানের কর্তারা যদি দার্শনিক অনুসন্ধান বা ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশন ছাড়াই গবেষণার ফলাফল মানব সমাজে প্রয়োগ করতে চায় বা বিজ্ঞানকে ক্যাপিটালাইজেশন ও মিলিটারিলাইজেশনের টুল হিসেবে ব্যবহার করতে শুরু করে, তাহলে মানুষ বিপদে পড়ে যাবে। মানব সভ্যতা ইতিমধ্যে অতিরিক্ত পণ্য ও অপ্রয়োজনীয় অস্ত্রের ভারে পর্যদস্ত। পারমাণবিক যুদ্ধের ঝুঁকি দিন দিন বাড়ছে। ডেসপোটিক সরকারগুলো বুদ্ধিমান প্রযুক্তি ব্যবহার করে নাগরিকদের ব্যক্তিগত জীবন লণ্ডভণ্ড করে দিচ্ছে। সমাজে প্রাইভেট সিটিজেন আছে, কিন্তু কোনো প্রাইভেসি নেই। রাষ্ট্র যখন তখন আড়ি পাচ্ছে, ফলে ভীতিকর হয়ে উঠছে বিজ্ঞান ও বিজ্ঞানী। কেউ কেউ ধর্মের সাথে কুজ্ঞান মিশিয়ে তৈরি করছে অভিনব প্রোপাগান্ডা মেশিন। এ অবস্থায় বিজ্ঞানের ছাত্রদের দর্শন বিমুখতায় আমি উদ্বিগ্ন। 10. দর্শনের প্রতি এই অবহেলা সমাজবিজ্ঞান, রাষ্ট্রনীতি, আইন, অর্থনীতি, গণিত, সাহিত্য প্রভৃতি গুরুত্বপূর্ণ বিষয়গুলোতেও লক্ষ্য করা যায়। আইনের ছাত্ররা মন দিয়ে জুরিসপ্রুডেন্স পড়ছে না, কেউ কেউ শুধু পরীক্ষা পাশের লক্ষ্যে হার্ট আস্টিন ঘাটছে। বিচারপতিরা আইনের দর্শন আমলে না নিয়েই লেজিসলেশন ইন্টারপ্রিট করছেন। সাহিত্যের জনপ্রিয় মাছগুলি ব্যস্ত রয়েছে পুনরাবৃত্তিমূলক কবিতা, পানসে উপন্যাস, দালালি কলাম ও উইকিপিডিক প্রবন্ধ উৎপাদনে। দর্শন থেকে দূরে থাকায় তারা গভীর ও শক্তিশালী কোনো সাহিত্য সৃষ্টি করতে পারছে না। সাংবাদিকরা ক্ষমতাধরদের সামনে গিয়ে ঘাইঘুই করছেন। বুদ্ধিজীবীদের কণ্ঠ থেকে উচ্চারিত হচ্ছে বিড়ালের রণসঙ্গীত। অর্থনীতিওয়ালাদের বেলায় একথা সত্য। দর্শন বিমুখ হওয়ায় তারা কেবলই তথ্য মুখস্থকারী হাফেজ হিসেবে আবির্ভূত হচ্ছেন। হাফেজে ইকোনমিক্স। লক্ষ্য করেছি, জনগণের সাথে নয়, ব্যাংক ও মন্ত্রীদের সাথেই তাদের সখ্য বেশি। ফলে অবধারিতভাবে তারা যখন রাষ্ট্রের জন্য অর্থনৈতিক পলিসি পাশ করেন, তখন সেটি নাগরিকদের চেয়ে ব্যাংক ও সরকারের স্বার্থকেই বেশি সুরক্ষা দেয়। কিন্তু এ হাফেজরা যদি অর্থনীতির পাশাপাশি দর্শনও পড়তেন, দার্শনিকদের মতো সৎভাবে চিন্তা করা শিখতেন, তাহলে এমনটি ঘটত না। বাংলাদেশের রাজামণ্ডলীর কথা বলাই বাহুল্য। দর্শন দূরের কথা, সাধারণ পড়াশোনাটুকুও তারা করেন না। গণতন্ত্রের সাথে ক্ষমতার সম্পর্কের ব্যাপারে তারা অবগত নন। অধিকাংশ মন্ত্রী এমপির দার্শনিক জ্ঞান এত প্রগাঢ় যে তাদের কারো সাথেই 5 মিনিট জন লক ও জেফারসনিয়ান ডেমোক্রেসি নিয়ে আলোচনা চালিয়ে যাওয়া সম্ভব নয়। মমতাজ নামের এক সংসদ সদস্য দাবি করেছেন তিনি বুখারী, তিরমিজি, মুসলিম প্রভৃতি নানা শরীফ অসংখ্যবার পাঠ করেছেন। আইন প্রণয়নের জন্য এসব বই নিশ্চয়ই বোস্তামের চেয়ে অধিক গুরুত্বপূর্ণ। হবসের লেভাইথান বা রাসেলের পাওয়ার পড়া এমপি আমাদের সংসদে এই মুহূর্তে কতজন আছেন, তার একটি পরিসংখ্যান পেলে ভালো হতো। 12. শিক্ষা প্রতিষ্ঠানের দিকে তাকালে দেখি, গুরুত্বপূর্ণ মৌলিক প্রশ্নগুলো নিয়ে ছাত্র শিক্ষক কেউই মাথা ঘামাচ্ছে না। কোনো বিষয়ই তারা কৌতূহলী নয়, বরং ভুল করে কেউ কৌতূহলী হয়ে উঠলে তাকে নানাভাবে অপদস্থ করা হচ্ছে। বলা হচ্ছে, তুমি তো বেশি বোঝো, অর্থাৎ বেশি বোঝা এখানে আপত্তিকর ব্যাপার। স্বাভাবিক ও গ্রহণযোগ্য ব্যাপার হল কম বোঝা। সবচেয়ে ভালো হয় কিছুই না বুঝলে। তাহলে নাগরিকদের নিয়ে রাষ্ট্রকে আর কোনো দুশ্চিন্তা করতে হয় না, কারণ রাজার জন্য প্রশ্নবিমুখ নির্বাক ভোটারই সবচেয়ে নিরাপদ প্রজা। আমাদের অভিভাবকত্বের মানও ভালো নয়। শিশুদেরকে এখানে বড়দের সাথে কথা বলতে নিষেধ করা হয়। সন্তানকে একটি তারকা ও গ্রহের জীবনচক্র বুঝিয়ে বলতে সক্ষম এরকম বাবা মার সংখ্যা এ সমাজে হাতে গোনা। ভোট প্রার্থী কোনো ইউনিয়ন চেয়ারম্যানকে হঠাৎ রাস্তায় ধরিয়ে যদি শিশুরা জিজ্ঞাসা করে, ভোটাভুটি জিনিসটির উৎপত্তি হলো কিভাবে, এর সুবিধা ও অসুবিধা কি,
তাহলে তিনি বিপদে পড়ে যাবেন। অর্থাৎ এ অঞ্চলে বড়দের কাছে শিশুদের শেখার মতো খুব বেশি কিছু নেই। শিশুদের ফিলোসফিক্যাল ডেভেলপমেন্ট ঘটার জন্য যে পরিবেশ দরকার তা বাংলাদেশ তৈরি করতে পারেনি। প্রাইমারি স্কুলগুলো হয়ে উঠেছে হতাশ, নিষ্প্রাণ ও অকেজো স্নাতকদের পুনর্বাসন কেন্দ্র। একের সাথে এক যোগ করলে 2 হয়, এটি এখানে সব ছাত্রই জানে। কিন্তু কেন 2 হয়, বা এভাবে এক সংখ্যার সাথে আরেক সংখ্যা যোগ করলে সবসময় যোগফল সঠিক আসবে কিনা এটি কোনো শিক্ষার্থী জানে না। যদি তাদেরকে গণিতের সাথে কিছুটা গাণিতিক দর্শনও পড়ানো হতো তাহলে হয়তো জানত। আমি কিছু মানুষকে এ প্রশ্নটি করেছি, 5-এর সাথে 5 যোগ করলে 10 হয়, এটি আপনারা কিভাবে নিশ্চিত হয়েছেন? তারা প্রশ্নটি শুনে খুব অবাক হয়েছে। বিজ্ঞানের ছাত্রদের সাথে কয়েক মিনিট কথা বললে বোঝা যায় তারা বিজ্ঞানের দার্শনিক ভিত্তিগুলো সম্পর্কে কিছুই জানে না। ফিলোসফি অব সায়েন্সের সাথে তাদের পরিচয় নেই। কেউ কেউ স্নাতকোত্তর ক্লাসে গিয়ে পপার, ফলসিফায়াবিলিটি এসব পড়েছে, অথচ এগুলো থাকার কথা ছিল 8ম শ্রেণীর বিজ্ঞান বইয়ে। কোনো এক্সপেরিমেন্ট থেকে যে ডাটা পাওয়া যায় তা কতটুকু নির্ভরযোগ্য, এক্সপেরিমেন্টাল সায়েন্স বা পর্যবেক্ষণমূলক বিজ্ঞানের সাথে পারসেপশনের সম্পর্ক কী, বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার ফলাফল পর্যবেক্ষণকারীর অনুধাবন ক্ষমতা দ্বারা কিভাবে প্রভাবিত হয়, এসব তাদেরকে পড়ানো হচ্ছে না। পদার্থবিজ্ঞানের কোনো স্নাতককে যদি বলা হয় পদার্থের অস্তিত্ব নেই, তাহলে সে ক্ষেপে উঠবে, কারণ দর্শন না পড়ার কারণে সে পদার্থের স্বাধীন অস্তিত্বকে শতভাগ নিশ্চিত ব্যাপার ধরে নিয়েছে। ফলে ধর্মের মতো বিজ্ঞানও কিছু ক্ষেত্রে ডগমাটিক হয়ে উঠেছে। একজন মনোথিস্ট ধার্মিককে যদি বলা হয় ঈশ্বর নেই, তাহলে সে যে প্রতিক্রিয়া দেখাবে, একজন পদার্থবিজ্ঞানের শিক্ষকও এখন একই প্রতিক্রিয়া দেখাবে যদি তাকে বলা হয় ম্যাটার ডাজ নট এক্সিস্ট। আমরা যা দেখি ও অনুভব করি তা সবই আইডিয়া বা মনের গণ্ডগোল। পদার্থবিজ্ঞানের কিছু স্নাতকের সাথে আমি কথা বলে দেখেছি, তারা সময়, স্থান, তাপ এ বিষয়গুলোর ব্যাপারে গভীর ও স্পষ্ট ধারণা রাখে না। এমনকি পদার্থ ও শক্তি এ দুটি বিষয়ে নিয়েও তাদের ধারণা ভাষা, কারণ এই গুরুত্বপূর্ণ ধারণাগুলো মেটাফিজিক্স বা দর্শনের সৃষ্টি, এবং দর্শন তারা পড়তে চায় না। সুতরাং দেখা যাচ্ছে ছাত্ররা এখানে মৌলিক কৌতূহলগুলি নিবৃত্ত না করেই স্নাতক পাশ করছে। 13. মেডিকেল কলেজগুলোর অবস্থা আরও শোচনীয়। কিছুদিন আগে চিকিৎসাবিদ্যার ছাত্রদের কাছে মেডিকেল শিক্ষার মান ও অবস্থা নিয়ে মতামত আহ্বান করেছিলাম। শত শত ছাত্রের মতামতে যে চিত্র পেয়েছি তা সুখকর নয়। কলেজগুলোতে চিকিৎসাবিদ্যা কেমন পড়ানো হয় তা আলোচনা করা এখানে প্রাসঙ্গিক মনে করছি না, কিন্তু দর্শনের কোনো স্থান যে ওখানে নেই তা উল্লেখ করা জরুরি। অনেকেরই দাবি ডাক্তারি পড়ুয়া বহু ছাত্র থিওসফিস্টের মতো আচরণ করে। চিকিৎসাবিদ্যা একটি ধর্মীয় আবিষ্কার, ধর্ম মেনে চললে রোগবালাই হয় না, এমন মনোভাব ছাত্র শিক্ষক 2 দলের মাঝেই প্রকট। মোরাল ফিলোসফি বা এথিক্স এবং ফিলোসফি অব মেডিসিন এ দুটি অপরিহার্য বিষয়ের কোনো পাঠ না দিয়েই তারা কর্মজীবন শুরু করে। অল্প কিছু ব্যতিক্রম ছাড়া নির্দিষ্ট টেকনিক্যাল ডিসিপ্লিনের বাইরে চিকিৎসকরা অন্য বিষয়ে পড়াশোনাও করতে চান না। সাহিত্যকে নাকি খুব নিরুৎসাহিত করা হয়। এটি উদ্বেগজনক, কারণ এতে মানবিক মনের মৃত্যুর ঝুঁকি তৈরি হয়।